সিলেট জাফলং সড়ক ধরে এগোলেই চারপাশের চেনা প্রকৃতি যেন হঠাৎ থমকে দাঁড়ায়। রাস্তার পাশে মাটির নিচে দেবে থাকা এক অদ্ভুত দোচালা প্রাচীন ভবন, না মোঘল না বঙ্গীয়। এর দেয়ালে লতাপাতার বর্ডার, খিলান আর জ্যামিতিক নকশার এক অপূর্ব মেলবন্ধন। এটি রাজকুমারী ইরাবতীর পান্থশালা। সিলেটের শত শত বছর আগের রাজকুমারী ইরাবতীর পান্থশালা এখনো কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। বলা হয় জৈন্তা রাজকন্যা ইরাবতীর বিশ্রামের জন্য তৈরি হয়েছিল এই নান্দনিক স্থাপনা। আর এই পান্থশালা পার হলেই শুরু হয় এক হারিয়ে যাওয়া সাম্রাজ্য, জয়ন্তিয়া রাজ্য। রাজকুমারী ইরাবতীর বাড়ি আছে এই পাহাড়ের উপর, জৈন্তা রাজারও বাড়ি রয়েছে এই পাহাড়ের উপর। সেটা দেখতেই আমি এসেছি এই পাহাড়ে। এই যে সেই প্রাচীন আমলের ইট এই পাহাড়ের রাস্তায় রাস্তায় পড়ে আছে অসংখ্য। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সিলেট জাফলং মহাসড়কের সারিয়াঘাট নামক একটি জায়গায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রাচীন আমলের একটি স্থাপনা। এটি প্রায় 200 বছরেরও বেশি আগের এই স্থাপনাটি, যাকে বলা হয়ে থাকে ইরাবতীর পান্থশালা। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন জৈন্তিয়া রাজ্যের শক্তিশালী রাজকুমারী ইরাবতীর পান্থশালা এবং তার বাড়ি। আমি সিলেট থেকে জৈন্তাপুর যাচ্ছি। এর আগে বহুবার এই পথ দিয়ে জাফলং গিয়েছি। জৈন্তা পার হয়েই জাফলং যেতে হয়, কিন্তু কোনোদিন শুধুমাত্র জৈন্তা যাবার উদ্দেশ্যে এই পথে যায়নি। জৈন্তা রাজ্যের ইতিহাস পড়ার পরে বারবার মনে হয়েছে আমাদের দেশের ভেতর একসময় এত সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ যে রাজ্য ছিল তা আপনাদের সামনে তুলে ধরা উচিত। আজকের সিলেট আর ভারতের মেঘালয়ের কিছু অংশ নিয়েছিল স্বাধীন নারী শাসিত রাজ্য জৈন্তা। পরে অবশ্য পুরুষরা অর্থাৎ রাজা শাসিত হয় জৈন্তা রাজ্য। পুরো ডিটেলসে আমি পরে আসছি। সূর্য এখন পশ্চিম দিকে হেলে পড়েছে। দূরে আমি মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। আর বেশি সময় লাগবে না আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। সিলেট শহর থেকে ইরাবতীর পান্থশালার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এক ঘন্টা 20 মিনিটের মতো লাগলো পৌঁছাতে। সিলেট থেকে জাফলং যাওয়ার পথে হাইওয়ের ঠিক মাঝখানে আজও দাঁড়িয়ে আছে এই স্থাপনা। এদিক দিয়ে যারাই যাওয়া আসা করেছেন, রাস্তার ঠিক মাঝে এই স্থাপনা দেখে সবার মনেই হয়তো প্রশ্ন জেগেছে, আসলে এটি কিসের স্থাপনা? রাজার রেস্টের ঘর, যে রাজার রেস্টের ঘর, মানে এক রাতের জন্য রাত্রি গৌর গোবিন্দ রাজা গল্প শুনেছি। এটা কি গৌর গোবিন্দ রাজার রেস্টের ঘর? মানে এক রাতের জন্য বাচ্চা আছে না, ওরা বলেছে অনেক আগের করে ওইটা রাজার ঘর বলে। ওইটা আমরা শুনছি, মানে কিছু বলতে জানতে পারছি আর কি, পূর্বপুরুষ হতে ওটা রাজার আমলের ঘর। মানে রাজা একদিন থাকার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছিল, এই পর্যন্তই আর কি আমরা জানি। কত বছর আগের এটা? এটা আমার বাপেও কইতে পারতো না কত যখন রাখে আর কিতা কইতা। স্থানীয়দের মুখে এই স্থাপনা নিয়ে এক এক ধরনের কথা। যে যাই বলুক, স্থাপনাটি যে অনেক পুরনো সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। অনেক ইতিহাসবিদদের মতে, এমনকি গুগল ম্যাপে সার্চ দিলেও এই জায়গাটিকে বলা হচ্ছে ইরাবতীর পান্থশালা। কে ছিলেন এই ইরাবতী? ইরাবতী ছিলেন জৈন্তা রাজ্যের একজন প্রভাবশালী রাজকুমারী। বলা হয়ে থাকে এটি ছিল তার বিশ্রামাগার। তবে ইরাবতীর পান্থশালা নিয়ে আরেকটি কথাও প্রচলিত আছে যে রাজকুমারী ইরাবতী এই পান্থশালাটি করেছিলেন এই পথ দিয়ে যাওয়া বণিক ব্যবসায়ীদের বিশ্রামের জন্য। সিলেট জাফলং সড়কের ঠিক মাঝখানে এই বিল্ডিংটি। প্রাচীন এই বিল্ডিংটির গায়ে রয়েছে জ্যামিতিক নকশা আর লতাপাতার নকশা।
অনন্য স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছিল এই পান্থশালাটি, যার সাথে মোগল বা বঙ্গীয় স্থাপত্যের কোনো মিল নেই। বর্তমানে এর অর্ধেকটি চলে গেছে মাটির নিচে। জৈন্তা যে একটি সুপ্রাচীন এবং শক্তিশালী রাজ্য ছিল, এই পান্থশালাটি তার প্রমাণ। লস্ট সিটি পানাম নগরের মতোই লস্ট কিংডম এই জৈন্তা রাজ্য। সিলেটের জৈন্তাপুরে এখন এর কয়েকটি মাত্র নিদর্শন টিকে আছে, যার একটি হচ্ছে এই ইরাবতীর পান্থশালা। আমি এখন যেখানে আছি, একসময় এটাই ছিল জৈন্তিয়া রাজ্যের প্রাণকেন্দ্র। তবে এর আসল নাম জৈন্তাপুর নয়, নিজপাট। এই নিজপাটকে রাজধানী করে পাহাড়ি জৈন্তা রাজারা রাজত্ব করেছেন প্রায় 350 বছর। নৃতাত্ত্বিকদের কাছে জৈন্তারা পনার বা সিনট্যাং পিপুল নামে পরিচিত, যারা ভারতের মেঘালয়ের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। এই সম্প্রদায়ের ধর্মের নাম নিয়ামত্রে, যেখানে নিয়াম মানে ধর্ম আর ত্রে মানে মূল। কোনো মূর্তি বা বিগ্রহ নয়। নদী, পাহাড়, বৃক্ষ আর পূর্বপুরুষদের আরাধনাই এই সংস্কৃতির মূল ভিত্তি। জৈন্তিয়ার ইতিহাস বহু প্রাচীন। জৈমিনী রচিত মহাভারতে উল্লেখ আছে, প্রমিলা রাজ্য জৈন্তিয়ার অধীশ্বরীর সাথে যুদ্ধ হয়েছিল পাণ্ডব ভ্রাতা অর্জুনের। 11 শতকের রাঘব পাণ্ডবীয় গ্রন্থ মেলে জয়ন্তা রাজ কামদেবের নাম। এই রাজ্যের সূচনা নিয়ে রয়েছে এক অলৌকিক লোকগাথা। জৈন্তাপুর থেকে 50 মাইল উত্তরে সুতঙ্গন বা নার্তিয়াং অঞ্চলের পাহাড়ে এক ঘুমন্ত বালকের মাথার উপর ফনা ধরেছিল এক বিষধর সাপ। এই দৈব ঘটনা দেখে পাহাড়ি সর্দারেরা নিজেদের বুক আঁচড়ে রক্তবিন্দু দিয়ে বালকটিকে রাজতিলক পরায়। 1500 খ্রিস্টাব্দে এই সিনটেংরাই সমতলের অর্থাৎ সিলেটের এই অঞ্চলের হিন্দু রাজাকে পরাস্ত করে সেই বালককে সিংহাসনে বসায়। সমতলবাসী যার নাম দেয় পর্বত রায়। তখন দিল্লির মসনদে ছিলেন মোগল সম্রাট বাবর, আর বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। জয়ন্তিয়া ছিল এক স্বাধীন ও সার্বভৌম রাজ্য। মোগল, পাঠান কিংবা নবাব কেউ এই রাজ্যের দিকে হাত বাড়াতে সাহস করেনি। এমনকি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে শ্রীহট্ট বিজয় করলেও তার কোনো সফর সঙ্গী জৈন্তায় বসতি স্থাপন করেননি। এই স্বাধীন রাজাদের ছিল নিজস্ব ধাতব মুদ্রা, যার এক পিঠে থাকত তরবারির ছাপ। তরবারিকে তারা বলতো কাটারা, তাই এই মুদ্রার নাম ছিল কাটারা টাকা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই মুদ্রায় তারা ব্যবহার করত আমাদের প্রিয় বাংলা লিপি। ইরাবতীর পান্থশালার কাছেই এক পাহাড়ে আছে রাজা রানীদের প্রাসাদের ধ্বংসাবশেষ। আমি এখন সে পাহাড়ে যাচ্ছি। বেশ দুর্গম এবং রিস্কি পথ, খুব সাবধানে যেতে হচ্ছে। ইরাবতীর পান্থশালা থেকে রাস্তা ক্রস করে এপাশে আসলেই একটি মসজিদ, এবং তার পেছনের রাস্তা দিয়ে এলেই হচ্ছে পাহাড় এবং জঙ্গলে ঘেরা একটি জায়গা। আমি এখন এসেছি সেই পাহাড়টিতে। রাজকুমারী ইরাবতীর বাড়ি আছে এই পাহাড়ের উপর, এবং জৈন্তা রাজারও বাড়ি রয়েছে এই পাহাড়ের উপর। সেটা দেখতেই আমি এসেছি এই পাহাড়ে। পাহাড়টি আপনাদেরকে দেখাচ্ছি, যেই পথটা দিয়ে আমি এসেছি সেই রাস্তাটা দেখাচ্ছি। এর অনেক নিচে হচ্ছে ঘরবাড়ি, আর এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি উঁচুতে।
বেশ উঁচু পাহাড়, তার উপরে অনেক গাছ, এবং এটি যে একটি প্রাচীন জায়গা সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে রয়েছে প্রচুর প্রাচীন আমলে হাজার বছরের পুরনো ইট, একটু পরে পরে ইট পাথর, এই যে সেই প্রাচীন আমলের ইট এই পাহাড়ের রাস্তায় রাস্তায় পড়ে আছে অসংখ্য। পুরোপুরি মাটির নয় এই পাহাড়টা, শক্ত পাথর, এবং পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার বছরের প্রাচীন ইট। সুতরাং বলাই যায় যে এই পাহাড়েই হয়তো একসময় প্রাচীন জৈন্তা রাজাদের আবাসস্থল ছিল। সিলেটের এই বিশাল বড় অঞ্চলটি যেহেতু জৈন্তা রাজ্যের ছিল, তাহলে ধারণাই করা যায় যে এখানেই হয়তো তাদের বসতবাড়ি ছিল। এই যে নিচু জায়গাটি, এখানে খাদের মতো গভীর খাদ। তো স্থানীয়দের কথা অনুযায়ী এটি একটি পুকুর ছিল যেখানে রাজকুমারী ইরাবতী গোসল করতেন। আমি পাহাড়ের আরো উপরে যাচ্ছি। এই যে এখানেও একটি বিশাল বড় পাথর, অনেক উঁচু পাথর। এদিক দিয়ে রাস্তা চলে গেছে উপরে, অনেক উপরে। আবার পাহাড়ের এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে। কোন দিক দিয়ে যেতে হবে? কইরা গেলে তো শেষ। চলো। এই পাহাড়ে দাঁড়িয়ে আমি দূরে মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছি। একসময় এই মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের এই সিলেটের এই অঞ্চলটি পুরোটাই ছিল জৈন্তিয়া রাজ্য, এবং এই জৈন্তিয়া রাজ্য কিন্তু মাতৃতান্ত্রিক রাজ্য। বলা হয়ে থাকে যে বিশ্বের একমাত্র প্রাচীন মাতৃতান্ত্রিক রাজ্য জৈন্তিয়া রাজ্য। যেতে যেতে জৈন্তা রাজ্যের বাকি ইতিহাসটা আপনাদের বলছি। প্রতিবেশী আসাম, কামরূপ, ত্রিপুরা আর কাছাড়ের সাথে জৈন্তিয়াবাসীদের যুদ্ধ হয়েছে বহুবার। তারা হেরেছে, লুণ্ঠিত হয়েছে, করদ রাজ্যে পরিণত হয়েছে, কিন্তু প্রতিবারই বীর দর্পে ঘুরে দাঁড়িয়েছে। 1618 সালের পর রাজা যশোমাণিক্যের হাত ধরেই এই রাজ্যে প্রবেশ ঘটে হিন্দু ধর্মের। কোচ রাজা লক্ষ্মীনারায়ণের কন্যাকে যশোমাণিক বিয়ে করার পর নতুন রানী সাথে করে নিয়ে আসেন তাম্র নির্মিত জৈন্তেশ্বরী দেবীর বিগ্রহ। ফলে পূর্বপুরুষদের উপাসনার প্রাচীন মেগালিথ পাথরের পাশাপাশি মাথা তুলে দাঁড়ায় দুর্গা মন্দির আর শিব মন্দির। সমতলের জৈন্তাপুর হয় মূল রাজধানী, আর পাহাড়ের নার্তিয়াং রূপান্তরিত হয় গ্রীষ্মকালীন রাজধানীতে। দীর্ঘকাল ইংরেজরাও জৈন্তা দখলের কথা ভাবেনি। 1824 সালে বার্মিজদের আক্রমণের আশঙ্কায় ব্রিটিশ রেসিডেন্ট ডেভিড স্কট জৈন্তার সবচেয়ে প্রতাপশালী রাজা 42 বছর রাজত্ব করা রাম সিংহের সাথে বন্ধুত্ব ও সন্ধি চুক্তি করেন। সেই বছরই আসাম অভিযানে ইংরেজদের সৈন্য ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন এই রাজা। এর আগেও অবশ্য 1774 সালে কোম্পানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটানোর দায়ে ইংরেজরা একবার নিচপাট দখল করেছিল, যা রাজা 1500 টাকা অর্থদণ্ড দিয়ে ফেরত পান। কিন্তু সুচতুর ইংরেজরা সবসময় খুঁজছিল এই রাজ্য গ্রাস করার ছুতো। কানাইঘাট, গোয়াইনহাট, জৈন্তাপুর, জোয়াই মহকুমা আর আসামের নওগাঁর কিছু অংশ নিয়ে গঠিত এই স্বাধীন জৈন্তিয়া রাজ্যটি তখন ব্রিটিশদের চোখে কাঁটার মতো বিঁধছিল। কষ্টে প্রায় 40 মিনিট ওঠার পর এখন একদম পাহাড়ের চূড়ায় আছি। চোখের সামনে ভাঙা রাজবাড়ি। আসলে এটা রাজবাড়ি নাকি অন্য কিছু দেখে বোঝার উপায় নেই। 1832 সালে জৈন্তিয়ার অধীনস্থ গোভার সামন্ত রাজা শোভা সিংহ 4 জন ব্রিটিশ প্রজাকে অপহরণ করে 3 জনকে কালী মন্দিরে বলি দেন। রাজা রাম সিংহের জীবদ্দশায় ইংরেজরা এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। রাজা রাম সিংহের মৃত্যু হলে সিংহাসনে বসেন তার ভাগ্নে 16 বছরের কিশোর রাজা রাজ সিংহ। মাতৃতান্ত্রিক জৈন্তা সমাজে বোনের পুত্রই হতো পরবর্তী রাজা। তরুণ রাজা রাজ সিংহ ছিলেন ভাবুক, কবি
এবং অহিংস বৈষ্ণব ধর্মের একনিষ্ঠ অনুসারী। রাজার অল্প বয়স ও অভিজ্ঞতার অভাবকেই সুযোগ হিসেবে নেয় ব্রিটিশরা। তারা নরবলির অপরাধীদের দাবি করলে রাজা দুর্গম পাহাড় থেকে অপরাধীদের ধরে ইংরেজদের হাতে সোপর্দ করেন। কিন্তু ব্রিটিশরা এখানেই থামেনি। চুক্তির খেলাপ করে তারা রাজার কাছে 10,000 টাকা দাবি করেন। স্বাধীনচেতা তরুণ রাজা এতে সম্মত হননি। এই জায়গাটা একদমই লোকচক্ষুর আড়ালে। কত বছর ধরে যে পাহাড়ের উপর এভাবে অযত্নে অবহেলায় জৈন্তা রাজ্যের স্মৃতিচিহ্নটুকু পড়ে আছে তা সবারই অজানা। নির্মাণ শৈলী এবং ইট আর ইটের গাঁথুনি দেখে এটা রাজবাড়ি মনে হচ্ছে। সালের 16ই মার্চ সব দেন দরবারের ছুতো ডিঙিয়ে ইংরেজরা দখল করে নেয় জৈন্তা রাজ্য। ছাতকের ইংলিশ কোম্পানির হ্যারি সাহেব ছিলেন এক হত্যা মামলার আসামি। ইংরেজ সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিনা যুদ্ধে জৈন্তা জয় করতে পারলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। সরল মনা কিশোর রাজা রাজ সিংহ হ্যারি সাহেবকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলেন। কিন্তু সেই বন্ধুত্বের ছদ্মাবরণে কূটকৌশল আর ছলনায় বিনা যুদ্ধে নিরস্ত্র রাজাকে বন্দী করা হয়। বন্দী রাজাকে এনে তোলা হয় সিলেট শহরের বাবু মুরারি চাঁদের বাসভবনে। হৃদয় ভাঙা এই পরাজয় আর ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার ক্ষোভে ও অভিমানে তরুণ রাজা রাজ সিংহ স্বেচ্ছায় ত্যাগ করেন রাজ্যের পার্বত্য অংশ। অবসান ঘটে 350 বছরের এক স্বাধীন বীরত্বপূর্ণ এবং রহস্যে ঘেরা পাহাড়ি সাম্রাজ্যের। ইতিহাসবিদদের মতে এক শক্তিশালী ভূমিকম্পে এই জৈন্তা রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল, আর তারই প্রমাণ আমি দেখতে পেয়েছি এই জঙ্গলে ঘেরা পাহাড়টিতে এসে। ইরাবতীর পান্থশালা থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।